ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্রের সহসভাপতি ডক্টর রাব্বি আলম ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি দাবি করেন শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছেন তিনি যেখান থেকে এসেছেন সেখানেই যেন ফিরে যান। বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আছে আরো কর্মসূচি, আর তার সফরসূচিটাও 4 দিনের। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানা বড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার শুরু। তারা বুঝতেই পারছেন না এবারে কি হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ? শুধুই কি ডক্টর ইউনূসের আশার বাণী? লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন, আগামী ঈদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন। এটা তারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে, কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরো ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল, খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে
কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আছে আরও কর্মসূচি, আর তার সফরসূচিটাও 4 দিনের। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানা বড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। তারা বুঝতেই পারছেন না এবারে কি হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের শিরোনামেও ছিল সেই চিন্তার সুর। আনন্দবাজারের একটা খবরের শিরোনামই ধরুন, জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসার খবরকে তারা শিরোনাম করেছে, উত্তপ্ত বাংলাদেশের 3 দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। খবরের শিরোনামটা শুনে আপনার মনে হতেই পারে বাংলাদেশে কোনো এক দৈত্যাকার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে, তার জ্বালামুখ থেকে ঠিকরে পড়ছে তীব্র লাল উত্তপ্ত লাভা। আসলে ভারতীয় মিডিয়া দিল্লির হয়েই কথা বলছে। ভারত বোঝাতে চায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ, এখানে খালি সহিংসতা আর সংঘাত চলছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন। নানা মত আর নানা পথের বিরোধ থাকলেও এখানে আনন্দবাজারের প্রমাণ করতে চাওয়া সেই উত্তাপ নেই, বরং স্বৈরাচার হাসিনার ধ্বংস করে যাওয়া দেশটা পুনর্গঠনের চেষ্টাটাই এখানে বেশি। জাতিসংঘ মহাসচিবের এই স্বাভাবিক সফরে ভারত উদ্বিগ্ন কেন? দিল্লির মনে আসলে কি চলছে? জাতিসংঘকেও দিল্লি এত ভয় পাচ্ছে কেন? এর উত্তরগুলো খুব জটিল নয়। প্রধান কারণ, জাতিসংঘ ভারতের কাছে বড় বাগড়া দিয়েছে। গণ আন্দোলনে বাংলাদেশ থেকে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। তারা হয়তো ভেবেছিল কয়েকদিনের মধ্যে একটা মিটমাট করে কথিত দেশরত্নকে তার দেশেই ফেরত পাঠানো হবে। ভারত সেই চেষ্টাও করেছে। বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলেছে। কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে ভারত, কখনো আবার মানবাধিকারের ধোঁয়া তুলে বিশ্বের কাছে ঢাকাকে দাগি করার চেষ্টা করেছে ভারত। এমনকি বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়াও বন্ধ রাখে দিল্লি। প্রতি প্রেস কনফারেন্সে বাংলাদেশ নিয়ে অনর্গল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বাংলাদেশের নির্বাচনের বাতেলাও বাতলে দিচ্ছেন আজকাল। সেই সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কুটোচালের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনে গিয়েও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন। যদিও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশ প্রসঙ্গে তিনি একরকম নাকানি চুবানি খেয়েছেন। তবে ভারতের হাসিনা পুনর্বাসন বা প্রতিস্থাপন প্রকল্পের কফিনে শেষ ও প্রধানতম পেরেকটা ঠুকেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট। যে প্রতিবেদনে গণ আন্দোলনের সময় হাসিনার চালানো জঘন্য ও নির্মম দমন পীড়ন ও হত্যাযজ্ঞের বিশদ তথ্য উঠে এসেছে, যে কারণে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন শেখ হাসিনা। তার প্রকাশ্য পক্ষ নেয় এবং আশ্রয় দেয় ভারতেরও তাই বিপদ বাড়ছে। লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন, আগামী ঈদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন। এটা তারা ভাবতেই পারে নাই। তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসই গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন। বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে, সেটা আমরা গতকালকে তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম। এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম, আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে, বিভিন্ন কারণে, সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন। আমি শুরুতেই ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, মিডিয়ার যারাই আছেন, বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না, বাংলাদেশের মানুষ সত্যিকারই পারে এবং বাংলাদেশের শাসকরা সত্যিকারই পারে। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা এটা কোনো শর্ট ভিজিট নয়। একাধারে 4 দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন, এই দেশে ঘুরবেন, এই দেশে দেখবেন, এই দেশের মানুষের সাথে কথা বলবেন, রাজনীতিবিদের সাথে কথা বলবেন, রোহিঙ্গাদের সাথে কথা বলছেন। এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই, তিনি অদ্বিতীয়। বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায়, সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতভম্ব হয়ে যায়, সামনের দিকে আর আগাতে পারে না, তারা ওখানেই স্টপ হয়ে যায়। হাসিনার জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কেন ইউনূস ছাড়া আরেকজন সাধারণ নাগরিক হলো না, অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না। কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব। এত 16 বছরের ঝঞ্ঝাল, এত 16 বছরের খারাপ রাজনীতি, এই সব কিছুকেও উপরে তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, সেটার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না। দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ, সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সংগ্রামী ভূমিকা পালন করছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে, বিভিন্ন দলের দলাদলির মধ্যে, বিভিন্ন সংঘাত সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন। দেশের এখন কি সমস্যা? আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম, মানুষের নিরাপত্তা নেই, মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, বিদ্যুৎ নাই, ব্যবসা নাই, পানি নাই, গ্যাস নাই। আমি ঢাকা শহরে গত প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই 16 বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে। একটু নয়, আরো অনেক ভালো অবস্থান করছে। কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য, আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ। অর্থাৎ আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের পাশে থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন, সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি। এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার। তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায়। ইউনূস সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার প্রান্তে যেতে পারে, এই তথ্য তাদের কাছে আছে। কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ হাসিনা। এমনকি শেখ হাসিনা বক্তব্যে পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করবে, এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিলে ভাঙচুর করবে, এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুৎসিত উদ্দেশ্যে। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইউনূসের পতন ঘটানো। কিন্তু হিতে বিপরীত হয়েছে। আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের বিভিন্ন দেশ, মিডল ইস্ট সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সাহেবের সাথে আছে। এবং ইউনূসের হাতকে, ইউনূস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না। আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে, যেটা হচ্ছে ভয়াবহতা, গুপ্ত ধরনের হামলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী, জনসমর্থনে সর্বোচ্চ নেতৃত্বে অবস্থানকারী ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। আমরা যে বিরল দৃষ্টান্ত দেখলাম, এই বিরল দৃষ্টান্ত প্রতিদিন দেখার অপেক্ষায় থাকতে হবে। আগামীতে তিনি যে চায়না সফর সহ বিভিন্ন দেশ ঘুরে আসবেন, এই কারণে পার্শ্ববর্তী দেশের মাথা খারাপ হয়ে গিয়েছে। অতএব ওরা মাথা যাতে আরো খারাপ হয় সেই ব্যবস্থা করে দিতে হবে। আমাদেরকে ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করে। কয়েকদিন আগে একটা টকশো, ঠিকানায় খালেদ মহিউদ্দিন,
তাতে জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কদের একজন, আরও কয়েকজন আছে সম্ভবত, নাকি উনি একমাত্র আমি নিশ্চিত নই, সামান্তা শারমিন এসেছিলেন এবং তার সেইখানে তিনি যে কিছু প্রশ্নের জবাব যেভাবে দিয়েছেন সেটা নিয়ে আমরা পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে ডিবেট করেছি সোশ্যাল মিডিয়াতে। ইনফ্যাক্ট এই ডিবেটটা আমি প্রায় বলছি একটা গণতান্ত্রিক সমাজে এই ডিবেটটা খুবই স্বাস্থ্যকর। আমাদের অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু এভাবেই তর্ক বিতর্ক করতে করতে আমরা গণতান্ত্রিক হয়ে উঠি, এভাবে আমাদের মধ্যে সহনশীলতা তৈরি হয়, এভাবে আমরা আমাদের পথ খুঁজে পাই, কোন পথে যাওয়া যাবে কোন পথে যাওয়া যাবে না সেটা পাই। সুতরাং আমি খুবই পছন্দ করেছি এই ধরনের একটা ডিবেট হয়েছে এবং একটা পর্যায়ে আমরা খেয়াল করবো সামান্তার সাথে যিনি উপস্থাপক জনাব খালেদ মহিউদ্দিনের বেশ টাফ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই কারণে খুবই অবিশ্বাস্যভাবে আমি দেখছি কেউ কেউ বলছেন নাগরিক কমিটির নাকি কারো উচিত হবে না জনাব খালেদ মহিউদ্দিনের শোতে যাওয়া। মানে জনাব খালেদ মহিউদ্দিন কেমন অ্যাঙ্কার কি অ্যাঙ্কার ওই ডিবেটে এখন ঢুকছি না, কিন্তু যে জায়গাটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তাদের কারো কাছে ইভেন জনাব খালেদ মহিউদ্দিন খুবই বোকা বোকা প্রশ্ন করেছেন, খুবই নিচু ক্লাসের মানে নিচু শ্রেণীর ছাত্রছাত্রীকে যেসব প্রশ্ন করা হয় সেসব প্রশ্ন করেছেন, এই ধরনের মন্তব্য কেউ কেউ করেছেন এবং জাতীয় নাগরিক পার্টির সাথে জড়িত অনেকে এই ধরনের লেখা শেয়ার করেছেন এবং ওপেনলি এই দলের সাথে জড়িত অনেকে সাজেস্ট করেছেন যে তারা যেন খালেদ মহিউদ্দিনের সাথে আর না যান। আমি সত্যিই বিশ্বাস করি এই ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টির জন্য ভালো হবে না। কেউ কেউ যদি তাদের ভাষায় বোকা বোকা বা নিচু শ্রেণী বলতে আমি ক্লাস মানে কম বয়স্ক সেটা বোঝাচ্ছি, মানুষের উপযোগী প্রশ্নও করে থাকে, রাজনীতির মাঠে নামা একটা দলকে সেই প্রশ্নগুলো ফেস করতে হবে। যদিও বলা বাহুল্য একটা পর্যায়ে প্রশ্নগুলোকে যেরকম বাইনারি জায়গায় জনাব খালেদ মহিউদ্দিন নিয়ে গেছেন সেই বাইনারিতেও যে জবাব দেওয়া যেত না তা না, আসলেই না। এবং সামান্তাকে আমি চিনি, সামান্তার সাথে এই মুভমেন্টের পরই আমার পরিচয় হয়েছে টকশো থ্রুতে, কয়েকটা টকশো আমি করেছি। খুবই ইমপ্রেসিভ ব্রিলিয়ান্ট মানুষ। আমি এই দলটাতেই সত্যিকার অর্থে নাগরিক পার্টিতে যারা একসময় নাগরিক কমিটিতে ছিল, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, সবার কথা বলছি না, কিন্তু খুবই উল্লেখযোগ্য সংখ্যক চমৎকার ব্রিলিয়ান্ট লোকজনের মধ্যে আছেন। দ্যাটস আ ভেরি গুড নিউজ। এবং তারা চাইলে যে এই ধরনের শোতে ভালো করতে পারবেন না তা না, কিন্তু সামান্তা আসলে ভালো করেননি। কিন্তু কেন ভালো করেননি, এতে তার দলের কি বোঝার আছে এবং দলের কি করা উচিত সেটা নিয়েই কথা বলতে চাই। একটা ছোট ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে টকশো দিয়ে একটা জিনিস একটু আনতে চাই, তারপর আমি আসলে আমার টেক বলবো যে তাদের আসলে কি করা উচিত, কেন আসলে সামান্তা প্রবলেমে পড়লেন। কিছুদিন আগে, এটা 1.5 মাস বা 3 মাস হতে পারে, যে একটা প্রোগ্রামে এক ধরনের ডিটেল কনটেক্সট ছাড়া একটা ছোট্ট ক্লিপ ছড়িয়ে পড়ে যেখানে সামান্তা নারীদের সম্পত্তিতে সমান অধিকারের কথা বলছেন, এই ধরনের একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেটা নিয়ে তিনি বেশ চাপের মুখে পড়েন। তো যেটা হয়েছে আমাদের সমাজে এরকম একটা বিষয় নিয়ে যদি কেউ আলোচনা করেন বা বলেন, তার সমালোচনা একটা অংশের বিরাট সমালোচনার মধ্যে পড়ার যথেষ্ট কারণ আছে। তো তিনি পড়েছেন এবং সেটাই সম্ভবত তাকে কিছু সেন্সিটিভ ইস্যুতে, কারণ এখানেও যে 2 বা 3টে ইস্যু নিয়ে সামান্তা এটাকে এক ধরনের ডজ করার চেষ্টা করেছেন, এক ধরনের স্ট্রম্যান যুক্তিতে যেটা করে, মানে স্ট্রম্যান ফ্যালাসি, তিনি ডিবেটটাতে জবাব না দিয়ে তিনি অন্যদিকে নিয়ে যেতে চেয়েছেন, এগুলো করেছেন সম্ভবত ওই ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আরেকটা বড় কারণ আছে, আমি আবারও বলছি ওটাই প্রধান কারণ, এবং জাতীয় নাগরিক পার্টিকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। মানে জনাব খালেদ মহিউদ্দিন নারী আর পুরুষ সমান কিনা নানান ভঙ্গিতে সামান্তাকে জিজ্ঞেস করছেন এবং সামান্তা যে জবাবও দেননি তা না, কিন্তু বেশ ঘুরিয়ে পেঁচিয়ে বলবো যে যেহেতু তারা নাগরিক পার্টি, নাগরিক হিসাবে সবাই যে কমন আমব্রেলার মধ্যে থাকে, নারী পুরুষ সহ অল আদার পিপল যারা একটা দেশে থাকে তারা সবাই এর মধ্যে থাকবেন। সো প্রকারান্তরে একই রকম নাগরিক অধিকার বোধ করবেন, সে ধরনের আলাপ তিনি করেছেনও। কিন্তু এই যে জনাব খালেদ মহিউদ্দিন কতগুলো স্পেসিফিক প্রশ্ন করছিলেন তার পোশাক নিয়ে, তার পোশাক কেমন হবে, কি হবে, এটা আর কেউ ঠিক করে দেবে না, নারী ঠিক করে দেবে, ব্যক্তি স্বাধীনতা কেমন হবে, এটার পরিসীমা কতটুকু, সীমা কতটুকু, নারী পুরুষ সমান কিনা, একটা জায়গায় একদম স্পষ্ট বাইনারি জবাব চাওয়া হচ্ছিল। সামান্তা ইনফ্যাক্ট এইগুলো এড়িয়ে যাচ্ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি এমন সব উত্তর দিচ্ছিলেন যেগুলো আসলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, তিনি আসলে স্পেসিফিক জবাব দিচ্ছিলেন না। এখন এই প্রশ্ন কেউ করবেন, আমি জানি যে এই ধরনের ধর্মীয় সেন্সিটিভ ইস্যুতে নাগরিক পার্টির মতো একটা দল কি বলবে না বলবে। আমার কাছে এই জবাবটা আদৌ কঠিন মনে হয় নাই, কিন্তু তারা এই জবাবটা দিতে দ্বিধা করেছেন। এর বাইরেও একটা জায়গায় রমজানে খাওয়া নিয়ে এক লোক যে মানুষকে বের করে এনে কান ধরে উঠবস করিয়েছে জনাব খালেদ, সেই প্রশ্নটা এনে সামান্তার কাছে জানতে চেয়েছিলেন যে তার পার্টির এই ক্ষেত্রে কোনো অবস্থান আছে কিনা, কি অবস্থা সেটা, একজন মানুষ কি এটা পারেন কিনা। এখানেও দেখলাম একটা পর্যায়ে তার ওই জবাব আসে যে এটা ঠিক হয় না, এটা একটা অপরাধ হয়, কিন্তু এখানেও তিনি এটাকে মানে স্পষ্ট জবাব দেননি, সরিয়ে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করছেন, একজন স্ট্রম্যান শুরুতে যেটা বলেছিলাম সেটা করার চেষ্টা করেছেন। এবং পোশাক বলি বা এই ধরনের ইস্যুতে মানে নানান জন মিলে চিন্তা করতে হবে, বসতে হবে, সেই ক্ষেত্রে তারা পারফর্ম করবেন, বা কোনো কোনো ক্ষেত্রে তাকে যখন সরাসরি প্রশ্ন করা হচ্ছে তখন তিনি একটা পর্যায়ে সামান্তা এভাবে বলে ফেলেন যে রাজনৈতিক দলগুলোকে ইয়েস নো দিয়ে জবাব পাওয়া যাবে না। এবং পাল্টা যেটা হয়, জনাব খালেদ তাকে এভাবে অ্যাকিউজ করেছেন যে তাদের মুখ থেকে যে ধরনের বক্তব্য আসছে সেই বক্তব্য তিনি দীর্ঘদিন থেকে বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোর মুখ থেকেও শুনেছেন, যারা খুব স্পষ্টভাবে কথা বলে না। এবং অপর যিনি গেস্ট ছিলেন তিনি বারবার যে কথাটা বলছেন, যে কথাটা আমিও মাঝে মাঝেই বলি, সেটা হচ্ছে যারা নতুন বন্দোবস্তের কথা বলে, যারা নতুন রাজনীতির কথা বলে, তাদের প্রকাশ আসলে আর অপরাপর যত দল ছিল যারা এক ধরনের
অস্পষ্টতা রেখে অনেক ক্ষেত্রেই কথা বলে তাদের চেয়ে ভিন্ন হতে হবে। আমি আবার একটা জিনিস মনে করি, সত্যিই মনে করি, সেটা হলো একটা রাজনৈতিক দল যখন মাঠে নামে তার পিপলস পালসও খেয়াল করতে হবে এবং একই সাথে আবার তার রাজনৈতিক যে মতাদর্শ আছে সেটাকেও আপহোল্ড করতে হবে। ইটস এ ভেরি টাফ জব। রাজনীতি আসলেই খুব কঠিন কাজ, ফলে কোথাও একটা এই কাজের ব্যালেন্সিং করতে হবে এবং অবশ্যই যেহেতু তারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, তাদের এই ক্ষেত্রে তাদের প্রকাশের মধ্যে আগের দলগুলোর মতো ছাপ না থাকা উচিত হবে। সত্যি বলতে এই ধরনের অস্পষ্টতা আমরা আগের দলগুলোর ক্ষেত্রে দেখেছি। এখন সমস্যাটা কোথায় আসলে? আমি মনে করি সমস্যা সামান্তার যে ওই ব্যক্তিগত একটা জায়গা আছে, এটা তো আছেই, তার চেয়ে জরুরি যে জায়গা সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আসলে তার নিজের অবস্থানটা, তার কর্মসূচিটা সে আসলে এখনো পুরো ঠিক করতে পারেনি। কেন বলছি? তারা মুখে বলছেন যে তারা একটা মধ্যপন্থী দল হতে চান। আমি সামান্তার শেষ অংশে গিয়ে এগুলো বলছেন যে তারা সার্ভিস বেসড, জনগণের অধিকার বেসড একটা দল হতে চান। আমার মোটা দাগে মধ্যপন্থা ব্যাপারগুলো এরকমই, কিন্তু একটা সমস্যা যেটা সেটা হচ্ছে পলিটিক্যাল স্পেকট্রামে মধ্যপন্থা যে জায়গা আছে এটা খুব ফিক্স জায়গা না। মানে মধ্যপন্থা আমরা এভাবে বলবো, ইটসেলফ ইজ আ স্পেকট্রাম। এটারও ইনফ্যাক্ট এই যে সেন্টার রাইট বা সেন্টার লেফটকেও মধ্যপন্থী ধরা হয়। এগুলো আবারও বলছি, এই জায়গাগুলো নিয়ে প্রচুর থিওরিস্ট আছেন যারা বিভিন্ন রকমভাবে দেখেছেন, ডিবেট আছে, কিন্তু আমরা মধ্য ডান, মধ্য এবং মধ্য বাম এই পুরো স্পেকট্রামটাকে যদি ধরি সেটাও মধ্যপন্থা। তাহলে তারা কি মধ্য ডান? তারা কি মধ্য ডান নাকি মধ্য বাম, নাকি তারা আরেকটা হচ্ছে মানে যারা একেবারে সিরিয়াসলি মধ্যপন্থী থাকেন সেটাও তাদেরকে ক্লিয়ার করে। মানে এদেরকে ইংরেজিতে এভাবে বলে যে র্যাডিক্যাল সেন্ট্রিস্ট। তারা কি র্যাডিক্যাল সেন্ট্রিস্ট কিনা? ইভেন লিবারেল যারা আছেন, লিবারেলিজম যে মুভমেন্ট আছে এটাও মধ্যপন্থী মুভমেন্ট হিসাবেই স্বীকৃত আসলে। তো তারা কি লিবারেল? এখন যেটা দাঁড়ালো তাহলে ব্যাপারটা এই, তারা মধ্যপন্থী বলেই আসলে শেষ করে ফেলতে পারবেন না। আর এই প্রশ্নগুলো জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে অনেক বেশি আসছে, কারণ আছে। জাতীয় নাগরিক পার্টির ওভারঅল বা অ্যাভারেজ বয়স খুব বেশি না, কিন্তু এর মধ্যেই এই দলের মধ্যে বেশ কিছু ইয়াং পিপল আছেন যারা যথেষ্ট পড়াশোনা করা, যারা থিওরিটিক্যালি যথেষ্ট ভালো, যারা এইসব থিওরিটিক্যাল আলোচনা এই পার্টিতে আসার আগে, ইভেন শেখ হাসিনা পতনের আগে থেকে করছেন নানান ফর্মে, এবং এখন এগুলোই তারা সামনে আনার চেষ্টা করছেন। সামান্তা যখন কথা বলছেন আমরা দেখবো যে তারা বেশ কিছু থিওরিটিক্যাল জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করছেন। সুতরাং সেটাই যদি হয়, নাগরিক পার্টিকে আসলে এই থিওরিটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করে নিতে হবে এবং এই ধরনের প্রশ্ন তাদেরকে মুখোমুখি হওয়ার চেষ্টা করতে হবে। একই সাথে রাষ্ট্রকে মানে তিনি যদি মধ্যপন্থী হয়ে থাকেন, নাগরিকের অধিকারের কথাও যদি হয়ে থাকে, তাহলে আসলে স্পষ্ট অবস্থানও জানান দিতে হবে। একজন নারী কি পোশাক পরবেন কি পরবেন না, উনি যদি মনে করেন এটা ধর্মগুরুরাও বোর্ড বসিয়ে ঠিক করতে হবে, অ্যানথ্রোপোলজিস্ট সহ সামান্তা যেভাবে বলছেন, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। রাষ্ট্র ওই কাজ করতেই পারে না বলে আমি মনে করি। একজন মধ্যপন্থী মানুষ, সেটা একেবারে যে স্পেকট্রামের যে জায়গাতেই তিনি থাকুন না কেন, তাকে বলতে হবে নাগরিকের পোশাক ঠিক করার দায়িত্ব রাষ্ট্রের না, কোনো মোল্লারও না। মোল্লারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো ধর্মগুরু যিনি মনে করেন যে একটা মুসলিম নারী, কেউ একজন যদি হিন্দু নারী বা অন্যান্য নারীদের জন্য বা পুরুষের জন্য কি পোশাক হওয়া উচিত, সেই ব্যাপারে তারা আলাপ করবেন, লিখবেন, বলবেন, তারা তাদের বক্তব্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করতে পারবেন। কিন্তু এই ব্যাপারে ব্যক্তি দূরে থাকুক, রাষ্ট্র বলে দিতে পারবে না তোমার ওড়না পড়তে হবে, তোমার ওড়নাটা এভাবে পড়তে হবে। নো ওয়ে। এই কথাগুলো মধ্যপন্থী দলকে আসলে বলতে হবে। রাষ্ট্র এরকম আইন করতে পারবে না, আই রিপিট, রমজানের সময় রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে এবং কেউ যদি খেতে যায় তাকে বের করে কান ধরে উঠবস করানো হবে। একদম সিম্পলি এই প্রশ্নগুলো জবাব দিয়ে দেওয়াতে আসলে কোনো সমস্যা ছিল না। একটা কথা মনে রাখা সবচেয়ে জরুরি, ক্লিয়ার? রাজনীতি করতে হলে না সবাইকে খুশি রেখে করা যাবে না, নাগরিক পার্টিকে এটা বুঝতে হবে এবং এই অ্যাম্বিগুইটি বরং তাদেরকে প্রবলেমে ফেলবে। পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে আসলে একটা সেগমেন্টকে নিয়ে কাজ করা। পৃথিবীর প্রত্যেকটা পণ্যও তাই। একটা পণ্য যখন বাজারে লঞ্চড হয়, মার্কেটিয়াররা চিন্তা করে যে এটা আমি কাকে টার্গেট করছি, তার যাবতীয় ক্যাম্পেইন প্ল্যান থাকে ওটাকে কেন্দ্র করে। এটাই নিয়ম, এটাই হয়। সুতরাং একটা রাজনৈতিক দলও যখন ক্ষমতায় যেতে চায়, রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাওয়া উচিত তাদের, এটাই তাদের কাজ। তাদেরও শতভাগ ভোট পেতে হবে না, তারা ভোটের কোন অংশটাকে পেতে চান। এখন তারা যদি মনে করেন যে বাংলাদেশে ইসলামী অনুশাসন বা শাসন তারা কায়েম করবেন, এরকম কিছু লোককে আমি অখুশি করছি কিনা, এটা যদি বোধ করেন, তাদের আসলে তাদের আর মধ্যপন্থা হয় না, একেবারেই হয় না। আর মানুষ যদি মনে করে যে ওই ধরনের রাজনীতি তারা কিনবেন বাজার থেকে, তো নাগরিক পার্টির চাইতে আরও বেশি বড় স্টোর আছে ওই রাজনীতি বিক্রি করার, তারা তাদের কাছে যাবেন। ভোটের মাঠেও আছে, আর কেউ যদি রীতিমতো খেলাফতে বিশ্বাস করে সেরকম দলও লুকিয়ে টুকিয়ে মাঝে মাঝে নামছেন, তারা সেদিকে যাবেন। নাগরিক কমিটি আসলে ওদেরকে অ্যাড্রেস করতে পারবে না। আর একটা কথা মনে রাখা দরকার, নাগরিক পার্টিকে, আমি মাঝে মাঝে কমিটি বলে ফেলছি, এনসিপি রাদার, এভাবে বলাই ভালো। এনসিপিকে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, মধ্যপন্থী মানুষরা আদর্শগত বিষয়গুলো নিয়ে কম আলোচনা করবেন, এটা স্বাভাবিক, কিন্তু এই ধরনের ইস্যু সমাজে আসে এবং তাদেরকে কোনো না কোনো অবস্থান আসলে দেখাতে হবে। ওটা মধ্যপন্থার দিক থেকেই দেখানো সম্ভব। একজন নাগরিক তার পোশাক পরবেন, তার ব্যক্তি স্বাধীনতা যা আছে সেটা ফলো করবেন, উনি সেটার অধিকারটা উপভোগ করবেন। জনাব খালিদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করছিলেন যে ব্যক্তি স্বাধীনতা আমি পারবো কি পারবো না, এবং রাইটলি জনাব খালিদ মহিউদ্দিন ব্যক্তি স্বাধীনতার যে সংজ্ঞা দিয়েছেন, এটা আপ টু দ্যাট পয়েন্ট যখন একটা অপরাধ হচ্ছে না, তার আগ পর্যন্ত আমি যাই ইচ্ছা করতে পারি যদি অপরাধ না করি।
এর বাইরে সমাজে যে কোনো আলোচনা হবে না তা বলছি না, সমাজে আলোচনা হতেই পারে, সে আমাদের দেশে আলোচনা হোক, কথা হোক, কিন্তু ক্রাইম করার আগ পর্যন্ত আমি আমার ব্যক্তি স্বাধীনতা কেউ বাদ সাধতে পারে না, আমাকে এসে হামলা করতে পারে না, আমার সাথে প্রবলেম তৈরি করতে পারে না। আমি দেখলাম সেখানেও এই পেনাল কোড কত সালের বা এই ধরনের একটা অপ্রয়োজনীয় আলোচনায় সামান্তা ঢুকলেন, যেটা কোনো দরকার ছিল না। সেটা ঢুকে এটা নিয়েও আবার ওই যে বললাম তাদের স্ট্রম্যানের ইচ্ছে ছিল, সেটা করেছেন, উইচ ওয়াজ রং। আমি আমার জায়গা থেকে আহ্বান, আমি আবারও বলছি, মানে এদের সাথে যাদের সাথে অন্তত দেখা হয়েছে, টকশো করেছি, এদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, এই দলটার সাফল্য কামনা করি। তারা একটা মধ্যপন্থী দল হিসেবে, কয়েকদিন আগে আমি প্রথম আলোতে একটা কলাম লিখে স্পষ্টভাবে বলেছি, বিএনপির কাউন্টার পার্ট হিসাবে, কাউন্টার একটা দল হিসাবে একটা ভরকেন্দ্র আমাদের লাগবে। এক্সিস্টিং স্ট্রাকচারে এই ধরনের সাংগঠনিক সম্ভাবনা আওয়ামী লীগ এবং জামায়াতের আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা জাতীয় নাগরিক পার্টির হওয়া উচিত। সুতরাং তারা তাদের এই রাজনৈতিক জায়গাটা দ্রুত ঠিক করে নেবেন। তারা অনেক তরুণ, কিন্তু সব কিছুর পরও আবারও বলছি যে মাঠে খেলতে এসছেন, এখানে অনেক টাফ খেলোয়াড়রা আছেন এবং তারা এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, যাবতীয় প্রশ্ন ফেস করে যেতে হবে। কেউ কেউ যদি বোকা বোকা প্রশ্ন করে, সেই প্রশ্ন ফেস করতে হবে। যারা মনে করেন এসব প্রশ্ন ফেস করতে যাওয়া উচিত না, তাদের রাজনীতি করা উচিত না, ফুল স্টপ। আমি মনে করি অন্তত তারা খুব ভুল সাজেশন দিচ্ছেন, খুব ভুল সাজেশন দিচ্ছেন। বরং এসব প্রশ্নের মাধ্যমেই ক্রমাগত তাদের কোথায় কোথায় খামতি আছে, কোথায় কোথায় প্রবলেম আছে, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। সেটাই তাদের উদ্দেশ্য হবে। একটা কথা মনে রাখতে হবে, প্রশ্ন যেমনই হোক কথা বলতে দেওয়া হচ্ছে কিনা। সামান্তাকে যথেষ্টের বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, তাতে সমস্যার কিছু নাই। ৭১ টিভি, সময় টিভি, এই দুটো টিভিতে আমি কখনো যাইনি একটা কারণে আমাকে ৭১-এ নেওয়ার জন্য বিভিন্ন লোকজন কথাবার্তা বলতেন, রিকোয়েস্ট করতেন, ইভেন তাদের একটা টপ যিনি আছেন তিনিও। তো আমি একবার এক উপস্থাপিকা আমার সাথে কথা বলছিলেন যাওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, খুব অ্যারোগেন্ট শোনাবে, তারপর আমি তাকে এভাবেই বলেছিলাম, আপনারা ৩-৪ জন মিলেও আর আমার বিরুদ্ধে বসিয়ে দেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, আই ক্যান ফাইট দ্যাট। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আসলে আমাকে কথা বলতে দেবেন না। আমার অর্ধেক কথা নিয়ে আমি দেখেছি ৭১ দেখার সময় তাদের কৌশলটাই এটা, যে তারা ওদের কথা বললো, আমি আমার কথা ক্লিয়ার করতে পারলাম না, থামিয়ে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো, ফলে অ্যাপারেন্টলি ফিলিং হলো যে আমি আসলে এটা পারিনি। সামান্তার ক্ষেত্রে তা ছিল না। সামান্তা যথেষ্ট সময় পেয়েছেন, যথেষ্টের বেশি সময় পেয়েছেন। সুতরাং এটা একটা একদম ফেয়ার টকশো ছিল, যেখানে তিনি আসলে ওই কারণে তার ব্যক্তিগত একটা প্রবলেম হয়েছিল, অ্যাট দ্য সেম টাইম তাদের দল আসলে এখনো ঠিক করেননি তাদের মধ্যপন্থাটাও কেমন মধ্যপন্থা, কি মধ্যপন্থা। সুতরাং তাদের খুব উচিত হবে দ্রুত তাদের এই ব্যাপারে কর্মসূচি ঠিক করা, তারা কি চান কি চান না সেগুলো ঠিক করা। এবং কেউ কেউ ঝুঁকিপূর্ণ মনে করতে পারেন সমাজে কত ইডিওলজিক্যাল প্রশ্নেও আসলে তাদের অবস্থান জানাতে হবে, কারণ মধ্যপন্থা ইডিওলজিক্যাল অবস্থানগুলো আমি এন্ডোর্স করি না, এটাও বলতে হবে। এটা যদি না বলেন, এটা দিনের শেষে তাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। আমি আশা করি অত্যন্ত চমৎকার ব্রিলিয়ান্ট তরুণরা এই দলটা তৈরি করেছেন। ঝুঁকি আছে, মানে এই দেশের মতো দেশে রাজনীতি করতে অভিজ্ঞতাও লাগে, কিন্তু তারা তাদের ব্রিলিয়ান্স দিয়ে, তারা আরও কিছু ম্যাচিওর্ড মানুষের বুদ্ধি নিয়ে তারা সফল হবেন, কাটিয়ে আসবেন। এতে কোনো সমস্যার কিছু নাই। সামান্তার যা হয়েছে এইভাবে চলতেই ঠিক হবে। একটু হোঁচট খাওয়া, একটু প্রবলেম হওয়া। আমি খালিদ মহিউদ্দিনের একটা এর আগেই, আমি এই কিছুদিন আগেই ওনার সাথে শো করেছিলাম, বা টিভিতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে রিচি বেনোর নাম, সম্ভবত রিচি বেনো, আমি কনফার্ম না, পত্রিকায় পড়েছিলাম একবার, নতুন একজন টেস্ট প্লেয়ার ব্যাটসম্যান এসেছেন, তো তাকে একজন প্রথম বলটা একজন ফাস্ট বোলার একটা বাউন্সার দিল এবং সেটা তার মাথায় হিট করেছিল। রিচি বেনো ফেমাস কমেন্টেটর বলেছিলেন ওর নাম বলে, ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট। ব্যাপারটা এরকম, একটি নাগরিক পার্টিকে বলছি ওয়েলকাম টু পলিটিক্স, বাংলাদেশি পলিটিক্স বেটার সেই। সুতরাং যারা খুব খেপে টেপে যাচ্ছেন খালিদ মহিউদ্দিন কি করলো, ওর ওখানে যাওয়া যাবে না, আপনাদেরকে রাজনীতি হবে না। আপনাদের অনেকে এই দলের সাথে যুক্ত আছেন, তারাও বলছেন আম সরি, আপনাদের যদি রাজনীতি হবে না যদি এই ধরনের অ্যাটিটিউড রাখেন। আমিও তো যে কোনো সময় বোকা বোকা কথা বলতে পারি, আমি চাই আমার বোকা বোকা প্রশ্নের জবাব আপনি দেবেন। আমিও এই দেশে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।